নমস্কার, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আমাদের প্রিয় চ্যানেল বাংলা অল ইন ওয়ান। তো আরও একবার স্বাগতম আমাদের সবাইকে বাংলা অল ইন ওয়ানে। আজকে টপিক হচ্ছে রবীন্দ্র কাব্যের শ্রেণীবিন্যাস। আপনারা সবাই দেখে বুঝতেই পারছেন। তো আমি এটা মুখে বলার চেষ্টা করছিলাম, তো অনেকে বলছে এটা আপনি বোর্ডে লিখিয়ে দিন, তো আমি লিখিয়ে দিচ্ছি। আপনারা সবাই কেটে কেটে দেখবেন না, কারণ কেটে দেখলে বুঝতে পারবেন না। রবীন্দ্র কাব্যের শ্রেণীবিভাগকে 7 রকম বা 8 রকম, কেউ 6 রকমভাবে ভাগ করেছেন। তো আমি বিভিন্ন বই পড়ে 15-20টা বই পড়ে দেখেছি যে মিনিমাম 8টা পর্বে ভাগ করা যায়। তো আমি 8টি পর্বে ভাগ করেছি। তো সবশেষে তো আপনি 8টি পর্ব একসাথে পাবেন না, তো আপনি কেটে কেটে দেখতে পারবেন না। আপনাকে পুরো সমগ্র ভিডিও দেখতে হবে, আর যে কেটে ভিডিও দেখে তার পড়াশোনার কোনো ইচ্ছে নেই, ঠিক আছে? তো এবার দেখো, রবীন্দ্র কাব্যের শ্রেণীবিন্যাস বলতে রবীন্দ্র কাব্যের যে শ্রেণীবিন্যাস, প্রথমে রবীন্দ্রনাথ কাব্যগ্রন্থ কটা, মানে মৌলিক কাব্যগ্রন্থ, ঠিক আছে? মৌলিক কাব্যগ্রন্থ হচ্ছে, আমরা সবাই জানি, 56টা। আগে 52টা ছিল, কিন্তু এখন বর্তমানে মৌলিক 56টা হয়েছে, ঠিক আছে? এই আর বলি, কাব্যগ্রন্থের শ্রেণীবিন্যাসের আগে আমরা দেখে নেব যে আরও তার দুটো কাব্যগ্রন্থ যেগুলো বাল্যকালে রচিত হয়েছে, সেগুলো গ্রন্থাগারে প্রকাশ হয়নি, ঠিক আছে? তার মধ্যে তার একটা 12 বছর বয়সে রবীন্দ্রনাথ একটা কাব্যগ্রন্থ লিখেছিলেন, ঠিক আছে? তার নাম হচ্ছে কি, পৃথ্বীরাজ পরাজয়, 1873 খ্রিস্টাব্দে রচিত, ঠিক আছে? বর্তমানে কাব্যটি লুপ্ত। এটি ছাড়াও আর একটি কাব্যগ্রন্থ তার 18 বছর বয়সে তিনি রচনা করেন, তার নাম হচ্ছে ভগ্নতরী। ভগ্নতরী কাব্যগ্রন্থটি 1879 খ্রিস্টাব্দে রচিত। এটি হচ্ছে পুস্তক আকারে অপ্রকাশিত। এটি পুস্তক আকারে অপ্রকাশিত। এবার বলি, এবার হচ্ছে তিনি এতদিনে, মানে 1861 থেকে 1941 তার জীবৎকাল 80 বছর। তার মধ্যে তিনি তার সৃষ্টিযুগ থেকে যুগান্তরে অবদান রেখে গেছে। তার জন্মলগ্ন থেকে সাহিত্যের দরবারে আগমন এবং কৈশোর বা সূচনা পর্যায়ে দিয়ে জীবন সূচিত হলেও অন্তিম বা শেষ পর্যায়ের মাধ্যমে তার সমাপ্তি ঘটেছে। রচনাকাল ও বিষয়গত দিক দিয়ে বিপুল কালসীমায় পর্যাপ্ত রবীন্দ্রনাথের কবিতা বা কাব্যগ্রন্থগুলিকে বিশেষ প্রবণতা অনুসারে আমি মিনিমাম 8টি পর্যায়ে বিন্যস্ত করেছি, ঠিক আছে? তার মধ্যে ফার্স্ট হচ্ছে কৈশোর বা সূচনা বা নির্মাণ বা প্রস্তুতি পর্যায়। আমি কিন্তু অনেক রকম যতগুলো বলতে পেরেছি সব একত্রিত করে ভাগগুলো করেছি, ঠিক আছে? এতগুলো হচ্ছে পর্যায়ের নাম, কৈশোর বা সূচনা বা নির্মাণ বা প্রস্তুতি পর্যায়। যেটি হচ্ছে 1878 থেকে 1881 খ্রিস্টাব্দ। তার যখন 7 থেকে 8 বছর বয়স, ঠিক আছে? তো এই 3 বছরের কৈশোর পর্যায় বা সূচনা পর্যায় বলে। এই 3 বছরে তার 3টা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল। তার মধ্যে একটি হচ্ছে কবি কাহিনী। আমি কোটেশন ইউজ করছি না, কারণ কোটেশন ইউজ করতে সময় লাগে। কবি কাহিনী, যার সাল হচ্ছে 5ই নভেম্বর 1878, আর সংবাদ হচ্ছে 1935। আমি এখানে যা সাল বলবো সব অথেন্টিক সাল। আমি কোনো সাহিত্যের ইতিহাস থেকে আমি কোনো সালগুলো ফলো করিনি, আমি গবেষণা বই থেকে সালগুলো নিয়েছি। 2 নম্বর হচ্ছে বনফুল। বনফুলের সাল হচ্ছে 9 মার্চ 1880 বা 1286 বঙ্গাব্দ।
3 নম্বর হচ্ছে ভগ্ন হৃদয়। এখন আমাকে হাতের লেখা বলতে বুঝতে পারবেন না, কারণ হাতের লেখা আমি মানে যেহেতু বোর্ডে আমার প্র্যাকটিস নেই। ভগ্ন হৃদয় হচ্ছে 23শে জুন 1881 বা 1803 শকাব্দ। এই হচ্ছে তার প্রথম হচ্ছে কৈশোর বা সূচনা পর্যায়ে, ঠিক আছে। এবার হচ্ছে 2 নম্বর যেটা দেব সেটা হচ্ছে বিকাশ বা উন্মেষ পর্যায়। 2 নম্বর হচ্ছে বিকাশ বা উন্মেষ পর্যায়। এ হচ্ছে 1882 থেকে 1886। তার আগে একটি তথ্য আপনাদেরকে দিয়ে দেই, যেটা না বললেই নয়, ভাবছিলাম আমি পরে দেবো, ঠিক আছে। বর্ণকুল হচ্ছে তার প্রথম রচিত কাব্য, যেটি 1876 খ্রিস্টাব্দে রচনা করেন, প্রকাশ পায় 4 বছর পর 1880 খ্রিস্টাব্দে, তার দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ। আর কবি কাহিনী প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, সেটা হচ্ছে 1878 খ্রিস্টাব্দে প্রকাশিত, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে বলি 1882 থেকে 86 খ্রিস্টাব্দের মধ্যে এই 4 বছরের মধ্যে বিকাশ বা উন্মেষ পর্যায়, যার মধ্যে মিনিমাম 6টা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তো তার মধ্যে ফার্স্ট হলো সন্ধ্যা সঙ্গীত। সন্ধ্যা সঙ্গীত সন্ধ্যার মধ্যে সাল হচ্ছে 5ই জুলাই 1882 খ্রিস্টাব্দ আর 1288 বঙ্গাব্দ, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে প্রভাত সঙ্গীত। বানান দুটো এরকম আছে, তো আমি এটা নিয়েছি প্রভাত সঙ্গীত। প্রভাত সঙ্গীতের হচ্ছে 1883 বা বৈশাখ 1290 বঙ্গাব্দ আর বৈশাখ 1805 শকাব্দ। দেখুন আমি বঙ্গাব্দ খ্রিস্টাব্দ শকাব্দ সব দিয়ে দিয়েছি, আবার সুবিধা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে ছবি ও গান। এর সাল হচ্ছে 1884 খ্রিস্টাব্দ বা ফাল্গুন 1805 শকাব্দ। 4 নম্বর হচ্ছে শৈশব সঙ্গীত। আমি বিশ্বভারতীর বই থেকে নিয়েছি, তাই যেখানে সঙ্গীত বানানটা দুরকম আছে আমি সেরকম বই ইউজ করছি। অনেক বই তো হয়তো অন্যরকম আছে, কিন্তু আমি বিশ্বভারতীর বইতে ফলো করছি, ঠিক আছে। শৈশব সঙ্গীতের সাল হচ্ছে 29 মে 1884 বা 1291 বঙ্গাব্দ। 5 নম্বর হচ্ছে ভানুসিংহ ঠাকুরের পদাবলী। এই কাব্যগ্রন্থটার নাম আমরা সবাই শুনেছি। এটি তিনি ব্রজবুলি ভাষায় রচনা করেন। তিনি একজন আধুনিক কবি, যিনি ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করেছেন, ঠিক আছে। তো ভানুসিংহ ঠাকুর ছদ্মনামে এটা তিনি রচনা করেন। ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর সাল হচ্ছে 1 জুলাই 1884 খ্রিস্টাব্দ বা 1291 বঙ্গাব্দ, ঠিক আছে। তারপর চলে যায় লাস্ট এই পর্যায়ের শেষ কাব্যগ্রন্থ কোরীয় কমল। তারপরে আপনারা বুঝতে পারছেন প্রতিটা পর্যায়ে প্রথম আর শেষ কাব্যগ্রন্থ। এই পর্যায়ের প্রথম হচ্ছে সন্ধ্যা সঙ্গীত আর শেষ হচ্ছে কোরীয় কমল। কোরীয় কমলের সাল হচ্ছে 17 নভেম্বর 1886 খ্রিস্টাব্দ বা 1293 বঙ্গাব্দ। এই হচ্ছে রবীন্দ্রনাথের বিকাশ বা উন্মেষ পর্যায়, যার সাল হচ্ছে 1882 থেকে 86 খ্রিস্টাব্দ। এবার আমরা আসি পরবর্তী পর্যায়ে, অর্থাৎ 3 নম্বর পর্যায়। 3 নম্বর পর্যায়কে বলা হয় ঐশ্বর্য বা সমৃদ্ধি পর্যায়। কি বলা হয়? ঐশ্বর্য বা সমৃদ্ধি পর্যায়। এরকে ভাগ করেছি 1890 থেকে 1896 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই 6 বছরের মধ্যে কবি যে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় সেগুলোকে আমরা
ঐশ্বর্য বা সমৃদ্ধ পর্যায়ে বলতে পারি। এই পর্যায়ে বিশেষত আমরা 6টা কাব্যগ্রন্থকে ইউজ করেছি, মানে 6টা কাব্যগ্রন্থের মধ্যে পড়ে। ফার্স্ট হচ্ছে মানসী। মানসী হচ্ছে ঐশ্বর্য বা সমৃদ্ধ পর্যায়ের ফার্স্ট কাব্যগ্রন্থ। এর সাল হচ্ছে 1890 খ্রিস্টাব্দ বা 10ই পৌষ 1297 বঙ্গাব্দ। ঠিক আছে, তারপর হচ্ছে চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদার সাল হচ্ছে 1892 বা 28শে ভাদ্র 1299 বঙ্গাব্দ। এটা সব অথেন্টিক সাল হয়ে যাবে, কোনো চিন্তা নেই, তাই ভিডিওটি শেষ করে দেখুন। 3 নম্বর হচ্ছে সোনার তরী, যেটা বহু আলোচিত কাব্য। সোনার তরী, সোনার তরীর সাল হচ্ছে 2রা জানুয়ারি 1894 খ্রিস্টাব্দ বা 1300 বঙ্গাব্দ। 4 নম্বর হচ্ছে নদী কাব্যগ্রন্থ। নদী হচ্ছে 1896 খ্রিস্টাব্দে প্রকাশিত বা এর বঙ্গাব্দ হচ্ছে 22শে মাঘ 1302। ঠিক আছে, তারপর হচ্ছে 5 নম্বর আসছি চিত্রা। রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। চিত্রা হচ্ছে সাল হচ্ছে 1896 খ্রিস্টাব্দ বা ফাল্গুন 1302 বঙ্গাব্দ। 6 নম্বর আসছি চৈতালি। এটি ঐশ্বর্য বা সমৃদ্ধ পর্যায়ের শেষ কাব্যগ্রন্থ। চৈতালির সাল হচ্ছে 1896 খ্রিস্টাব্দ বা আশ্বিন 1303 বঙ্গাব্দ। আপনারা অনেক বই দেখবেন এগুলো কিন্তু ভুল থাকে, মানে এই যে ফাল্গুন বা আশ্বিন এগুলো বর্তমান থাকে না, তাই চিত্রা বা নদীর আগেও চৈতালি থাকতে পারে, চিত্রার আগেও চৈতালি থাকতে পারে। ঠিক আছে, তো এইগুলো ভুলভাল থাকে। আমরা এই জন্য বিশেষত দুটো বই এখানে ফলো করেছি, সেইভাবে সাজিয়েছি। ঠিক আছে, বইগুলো আমি শেষে বলে দেবো। অনেকে প্রশান্ত কুমার পালের বই জানেন, কিন্তু প্রশান্ত কুমার পাল বা পুলিন বিহারী সেনের বইতে সালগুলো অত অথেন্টিক দেওয়া নেই, বা থাকলেও সেগুলো মানে 1881 থেকে 82, 85 থেকে 86 এইভাবে দেওয়া আছে, তো পুরো পারফেক্ট প্রকাশকারিতা নেই। ঠিক আছে, ওই জন্য আমি ওটা ফলো করছি না, বিশেষত দুটো বই ফলো করি, যেন পরে বলে দেবো। এরপর আমরা আসছি 4 নম্বর পর্যায়ে, অন্তর্বর্তী বা ভারত দর্শন বা অতীত ঐশ্বর্য পর্যায়। অনেক রকম ভাগ আছে, আপনারা যেটা পারে বলতে পারেন আপনাদের সুবিধা মতো। তবে বিভিন্নভাবে পরীক্ষায় ঘুরিয়ে আসলে প্রশ্ন কিন্তু এই ভাগগুলো আমি যত রকম ভাগ বলা যায় বলে দিয়েছি, কারণ এর বাইরে আর ভাগ হয় না। যতক্ষণ বই থেকে পেরেছি ভাগগুলো আমি নিয়েছি। ঠিক আছে, এর সাল হচ্ছে 1899 থেকে 1910 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যে 11 বছর যে কাব্যগ্রন্থ প্রকাশিত হয় সেগুলো তোমরা অন্তর্বর্তী পর্যায় বা ভারত দর্শন পর্যায়ে বলতে পারি। এখানে অনেক প্রকার কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, বিশেষত 11টা কাব্যগ্রন্থ। ঠিক আছে, এখানে একটু ঝামেলা আছে, বলে দিচ্ছি, পরে কোথায় ঝামেলা বলে দেবো। ফার্স্ট হচ্ছে কণিকা কাব্যগ্রন্থ। কণিকা কাব্যগ্রন্থ সাল হচ্ছে 1899 খ্রিস্টাব্দ বা 4 অগ্রহায়ণ 1306। 2 নম্বর হচ্ছে এই পর্যায়ে কথা কাব্যগ্রন্থ। কথা কাব্যগ্রন্থের সাল হচ্ছে 1900 খ্রিস্টাব্দ বা পহলা মাঘ 1306 বঙ্গাব্দ। 3 নম্বর হচ্ছে কাহিনী কাব্যগ্রন্থ। এই কথা কাহিনী পরবর্তীকালে কথা ও কাহিনী একসঙ্গে পুস্তকারে প্রকাশিত হয়। কাহিনীর সাল হচ্ছে 1900 খ্রিস্টাব্দ বা 24শে ফাল্গুন 1306 বঙ্গাব্দ। 4 নম্বর হচ্ছে কল্পনা কাব্যগ্রন্থ। কল্পনা কাব্যগ্রন্থের সাল হচ্ছে 1900 খ্রিস্টাব্দ বা 23শে বৈশাখ 1307 বঙ্গাব্দ। ঠিক আছে, এর 5 নম্বর হচ্ছে খনিকা কাব্যগ্রন্থ। অনেকগুলো কিন্তু দন্তের হস্ত হয়ে আছে, কিন্তু মূর্ধন্য হস্ত হবে। খনিকা কাব্যগ্রন্থের সাল হচ্ছে 26শে জুলাই 1900 খ্রিস্টাব্দ। ঠিক আছে, তারপর খনিকার পর হচ্ছে নৈবেদ্য কাব্যগ্রন্থ, বহু আলোচিত কাব্যগ্রন্থ নৈবেদ্য। নৈবেদ্য কাব্যগ্রন্থ সাল হচ্ছে 1901 খ্রিস্টাব্দ বা আষাঢ় 1308 বঙ্গাব্দ। এরপর আছে স্মরণ কাব্যগ্রন্থ, যে কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর
তার স্ত্রীকে কেন্দ্র করে রচনা করেন। এটা হচ্ছে কাব্যগ্রন্থভুক্ত, ভালো করে বুঝবেন, ঠিক আছে। কাব্যগ্রন্থভুক্ত হয়েছে 1903 খ্রিস্টাব্দ বা 1310 বঙ্গাব্দ ও গ্রন্থাগারে প্রকাশ হয়েছে 25শে মে 1914 খ্রিস্টাব্দ বা 1321 বঙ্গাব্দ। আপনারা হয়তো বুঝতে পারছেন যে কাব্যগ্রন্থভুক্ত। মহিলাল মজুমদার তার কয়েকটা কাব্যগ্রন্থকে গ্রন্থাগার স্বতন্ত্র প্রকাশের আগে অন্য কাব্যগ্রন্থের সঙ্গে যুক্ত করে প্রকাশ করেন। তো সেই জন্য কাব্যগ্রন্থভুক্ত আলাদা, গ্রন্থাগার প্রকাশ আলাদা। পরীক্ষা কিন্তু গ্রন্থাগারে প্রকাশ করে, তাই সালটা হচ্ছে 1914 খ্রিস্টাব্দ বা 1321 বঙ্গাব্দ, ঠিক আছে। এরপর আসছি শিশু। তো শিশু কাব্যগ্রন্থের সেম, এর কাব্যগ্রন্থভুক্ত আলাদা, আগে মহিলা মুক্তা সম্পাদনা করেছে। এটা হচ্ছে সালটা হচ্ছে 1903 খ্রিস্টাব্দ বা 1310 বঙ্গাব্দ ও গ্রন্থাগারে প্রকাশ এটা কিন্তু আলাদা। পরীক্ষা কিন্তু গ্রন্থাগারে প্রকাশটাই আছে, যদি বলে প্রকাশ করে তো ওইখানে গ্রন্থাগারে প্রকাশ করা হয়, আর পত্রিকায় প্রকাশ কিন্তু আলাদা, ঠিক আছে। তো গ্রন্থাগারে প্রকাশ যেটা হচ্ছে শিশু, এটা সাল হচ্ছে 1909 খ্রিস্টাব্দ, ঠিক আছে। আচ্ছা, এখন দুটো রয়ে গেছে, তিনটে রয়ে গেছে, যাই হোক আমি একটু বুঝে দিচ্ছি। হচ্ছে উৎসর্গ। উৎসর্গরও সেই মহিলা মজুমদার একটা আগে কাব্যগ্রন্থ মুক্ত করে দিয়েছে অন্যান্য কাব্যগ্রন্থের সঙ্গে। তো কাব্যগ্রন্থ মুক্ত যে সালটা হচ্ছে 1904 খ্রিস্টাব্দ বা 1310 বঙ্গাব্দ ও গ্রন্থাগারে প্রকাশ হচ্ছে 1914 খ্রিস্টাব্দ বা পহেলা বৈশাখ 1321 বঙ্গাব্দ, ঠিক আছে। তো উৎসর্গ। এরপর হচ্ছে খেয়া, অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। খেয়ার সাল হচ্ছে 1906 খ্রিস্টাব্দ আর বঙ্গাব্দ হচ্ছে 18 আষাঢ় 1313 বঙ্গাব্দ। লাস্ট হচ্ছে এই কাব্য, মানে এই এর পর্যায়ে শেষ কাব্যগ্রন্থ হচ্ছে কথা ও কাহিনী। বললাম সেটা পরে স্বতন্ত্র পুস্তক আকারে প্রকাশিত হয়। কথা কাব্যগ্রন্থ, কাহিনী কাব্যগ্রন্থ, কিছু কবিতা নিয়ে এখানে অ্যাড হয়েছে। কথা কাহিনীর সাল হচ্ছে 10ই সেপ্টেম্বর 1908। এটা কিন্তু অনেকে ভুল বলে, দুটো সাল কিন্তু আলাদা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 4 নম্বর কাব্যগ্রন্থ ছিল অন্তর্বর্তী বা ভারত দর্শন বা ঐশ্বর্য পর্যায়, ঠিক আছে। সবগুলো পুষে দিলাম। এবার 5 নম্বর। অনেকে হয়তো ভাববেন যে 1903 খ্রিস্টাব্দ 10 বঙ্গাব্দ, আবার 1904 খ্রিস্টাব্দ 1310 বঙ্গাব্দ কি করে হলো। তো এগুলো মাসের প্রবলেম থাকে, ঠিক আছে। বৈশাখ থেকে মাঘ মাস পর্যন্ত মাসের প্রবলেম থাকে, বিভিন্ন রকম মাস ওয়াইজ, মানে 593 বা 594 বিয়োগ করতে হয়, কিন্তু সমস্যা থাকে, ঠিক আছে। এগুলো পরে আলোচনা করে দেবো। 5 নম্বর হচ্ছে উদ্ধাত্ত বা গীতাঞ্জলি, যা খুশি বলতে পারে, অনেকগুলো নাম আছে, সবগুলো লিখে দিচ্ছি। উদ্ধাত্ত বা গীতাঞ্জলি বা ভাগবত স্বরূপ, উপলব্ধি পর্যায়। এই সাল হচ্ছে 1910 থেকে 1914 খ্রিস্টাব্দ। আপনারা বিভিন্ন বই ফলো করবেন না, কারণ বিভিন্ন বইতে ভুল থাকে, ঠিক আছে। আমি পুরো আমার মতো করে সব জায়গাতে সাজিয়ে সব বই থেকে নিয়ে বলেছি। এটা হচ্ছে 4 বছরের মধ্যে যে কাব্যগ্রন্থ রচনা করেছেন সেটাকে উদ্ধার বা গীতাঞ্জলি বা ভাগবত স্বরূপ উপলব্ধি পর্যায়ে বলা যেতে পারে। তো এই কাব্যগ্রন্থ, মানে এই পর্যায়ে 3টা কাব্যগ্রন্থ আলোচিত হয়েছে, এর 22 সালের মধ্যে পড়ে। উদাত্ত বা গীতাঞ্জলি পর্যায়ের ফার্স্ট কাব্যগ্রন্থ হচ্ছে গীতাঞ্জলি, যেটি প্রকাশ সাল হচ্ছে 1910 খ্রিস্টাব্দ বা 31শে শ্রাবণ 1317 বঙ্গাব্দ। এগুলো তো আমার ফর্ম করতে হবে না, এগুলো ল্যাপটপ বেসিস, তাই ল্যাপটপেই পড়াচ্ছি। আপনারা তো বুঝতেই পারছেন, কোনো অসুবিধা নেই। আর এত সম্পর্ক করা মানে সম্ভব নয়। গীতিমাল্য সেকেন্ড, তার সাল হচ্ছে 2রা জুলাই
1914 খ্রিস্টাব্দ বা 1321 বঙ্গাব্দ। এই পদার্থ বা গীতাঞ্জলি পর্যায়ের শেষ হচ্ছে গীতালি। গীতালি সাল হচ্ছে 1914 খ্রিস্টাব্দ বা 1321 বঙ্গাব্দ। ঠিক আছে, এটা হচ্ছে উদাত্ত বা গীতাঞ্জলির পর্যায়ে শেষ কাব্যগ্রন্থ। এরপর আসছে আমরা 6 নম্বর। 6 নম্বরকে আমরা বলি বলাকা বা গতি পর্যায়, যা খুশি বলতে পারে, বলাকা বা গতি পর্যায়। এর সাল হচ্ছে 1916 থেকে 1929 খ্রিস্টাব্দ। এই 13 বছরের মধ্যে কবির যে কাব্যগুলো প্রকাশিত হয় সেগুলিকে বলাকা বা গতি পর্যায়ে বলা হয়। ঠিক আছে, এই পর্যায়ে বিশেষত 8টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। আর বলাকা পর্যায়ের ফার্স্ট কাব্যগ্রন্থ হচ্ছে বলাকা। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বলাকা পর্যায়ের প্রথম কাব্যগ্রন্থ কোনটা, শেষ কাব্যগ্রন্থ কোনটা। তো প্রত্যেক পর্যায়ে প্রথম আর শেষ কাব্যগ্রন্থ পরীক্ষা ভেবে নিব না, তো এইভাবে আপনারা মুখস্থ করবেন। ঠিক আছে, বলাকার সাল হচ্ছে 1916 খ্রিস্টাব্দ বা জ্যৈষ্ঠ 1323 বঙ্গাব্দ। যা করে দিচ্ছে আজ কোনো ইউটিউবার এগুলো করেনি, সব অথেন্টিক সাল। আজ পর্যন্ত খুঁজে দেখুন, সার্চ করে বলে সব সাল ভুল আছে। 2 নম্বর হচ্ছে পলাতকা কাব্যগ্রন্থ, এটা হচ্ছে অক্টোবর 1918 খ্রিস্টাব্দ। 3 নম্বর হচ্ছে লিপিকা। লিপিকা কাব্য সাল হচ্ছে 17ই আগস্ট 1922 খ্রিস্টাব্দ। 4 নম্বর হচ্ছে শিশু ভোলানাথ। এ সাল হচ্ছে 15 সেপ্টেম্বর 1922 খ্রিস্টাব্দ। 5 নম্বর হচ্ছে পূরবী কাব্যগ্রন্থ। পূরবী কাব্যগ্রন্থ সাল হচ্ছে 1925 খ্রিস্টাব্দ বা শ্রাবণ 1332 বঙ্গাব্দ। 6 নম্বর হচ্ছে প্রবাহিনী। এটি একটি গানের সংকলন বলতে পারেন। তো গানের সংকলনের সাল হচ্ছে 1925 খ্রিস্টাব্দ বা অগ্রহায়ণ 1332 বঙ্গাব্দ। ঠিক আছে, গীতাঞ্জলিতে তার 57টা গান বা কবিতা সংকলন গীতাঞ্জলি। গীতাঞ্জলিতে 57টি কবিতা বা গান আছে। ঠিক আছে, তো সেগুলো প্রবাহিনী হচ্ছে গানের সংকলন, এটা কাব্যগ্রন্থ ঠিক বলা যায় না, শুধু এটাকে কাব্যগ্রন্থ ধরা হয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে লেখনকে কবিতা গোনা বলা হয়, মানে ছোট ছোট পদ্য বা কবিতা। ঠিক আছে, ছোট ছোট পদ্য বা কবিতাকে বলা হয় লেখন সাল হচ্ছে 1927 খ্রিস্টাব্দ বা কার্তিক 1334 বঙ্গাব্দ। এই পর্যায়ে লাস্ট হচ্ছে মহুয়া। হচ্ছে বলাকা বা গতি পর্যায়ের শেষ কাব্যগ্রন্থ, বহুল আলোচিত কাব্যগ্রন্থ, তার অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। 1929 খ্রিস্টাব্দে প্রকাশিত আর আশ্বিন 1336 বঙ্গাব্দে প্রকাশিত। তার আমরা কিছু কথা বলতে চাই। 6 নম্বরটা এখানে শেষ হলো। যারা হয়তো ভাবছেন যে এখান থেকে সব নিয়ে দিচ্ছেন না, আপনাদের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে আমি রুমের কাব্যটা প্রায় বানানো শেষ। এটা আমি অ্যাপসে বা আমি আমার ওয়েবসাইটে দেবো, যেখানে হচ্ছে আপনারা কোনো প্রিন্ট আউট করতে পারবেন না। এটা একটা ট্রেলার ছিল, ট্রেলার চলে তার শর্টকাট, কিন্তু প্রত্যেকে কাব্যগ্রন্থ থেকে আমি বিশ্লেষণ করেছি। 56টা কাব্যগ্রন্থ আমি বিশ্লেষণ করেছি। সেটা প্রত্যেকটা কাব্যগ্রন্থ সম্পর্কে আপনারা 15-20 লাইন বা 10 লাইন করে পাবেন। হ্যাঁ, মেন টপিকগুলো কোথায় প্রকাশিত হয়েছে, কত সালে, কত বঙ্গাব্দে, কত সালে পত্রিকায় প্রকাশিত হয়েছে, পত্রিকায় প্রকাশ খ্রিস্টাব্দ আলাদা, কি কোথায় কাব্যগ্রন্থ পুষ্ট করেন, কবিতার মেন সূচিপত্র বা মেন কবিতাগুলো, উল্লেখযোগ্য কবিতা, প্রথম কবিতা, শেষ কবিতা, কাব্যের বিশ্বাস কবিতা সব দিয়েছি আমি। হ্যাঁ, প্রত্যেক তথ্য এখানে আছে। তারপর বৈশিষ্ট্য কি, পত্রিকা কি ফুটে আছে, সব পত্রিকা দেওয়া আছে। আমি সেইগুলো নিয়ে একটা পুরো অনেক একটা বড় পেজের আমি আমার ওয়েবসাইটে বা অ্যাপসে আপলোড করব। চার্জ হচ্ছে 100 টাকা। যারা আমাদের বইটা কিনেছেন, আমাদের বইতে রবীন্দ্রনাথ কাব্যটা দেওয়া অনেকে জানেন। ঠিক আছে,
আমরা বেশি নিচ্ছি না। অনেকে বলছেন যে আপনারা টাকা দিলে তো দিয়ে দেবেন, তো আমি কাউকে দেবো না পিডিএফ আকারে, কাউকে দেবো না, কেউ পিডিএফ করতে পারবে না সবাইকে। আর যেহেতু আমার দ্বিতীয় খণ্ডটা এসএসসির পর মানে আরো 2-3 বছর পর বেরোবে, এখন মধুচুরের কাজ চলছে, আমরা 2-3 মাসের মধ্যে মধুচুর বের করবো, তাই সবাইকে 100 টাকা দিয়ে একটা ডিভাইস কানেক্ট করতে পারবে, ঠিক আছে? সে একটাই ডিভাইস কানেক্ট করতে পারবে, সে কাউকে শেয়ার করতে পারবে না, কিছু করতে পারবে না। সে ল্যাপটপে করলে ল্যাপটপে, আর ফোন থেকে দেখলে ফোনে, সে একটাই ডিভাইস কানেক্ট করে সেই আমার পোস্টটা পড়তে পারবে আর খাতা লিখতে পারবে, ঠিক আছে? রবীন্দ্রনাথ কাব্য আমি তাহলে দেবো কত টাকা, অ্যাপসে বা ওয়েবসাইটে আমাদেরকে দেখতে হবে, গুগল পে ফোন পের মাধ্যমে টাকাটা পেমেন্ট করে 100 টাকা দিয়ে আপনারা সবাই দেখতে পারবেন। পিডিএফ দেওয়া হবে না, কোনো পিডিএফ করতে পারবে না, নিজেরাই একটা ফোন বা ল্যাপটপ থেকে দেখতে পারবেন। তার মূল্য হচ্ছে 100 টাকা, যা আমাদের বই যারা কিনেছেন সবার জন্য। কারণ ওগুলো কাপড়টা আমার বইতে নেই, আমি কথা দিয়েছিলাম দিয়ে দেবো। পরবর্তীকালে আমি নাটক আমাদের প্রবন্ধটাও দিয়ে দেবো ঠিক সেম ভাবে, ঠিক আছে? এটা 6 নম্বর হলো আমাদের। 7 নম্বরের পর আসছি পুনশ্চ বা অন্তরাগ বা গদ্য কবিতা পর্যায়। এই পর্যায়টাকে বলা হয় গদ্য কবিতা পর্যায়। পুনশ্চ কাব্য অনেকগুলো কিন্তু গদ্য কাব্য, ঠিক আছে? মানে পুনশ্চ পর্যায়ে অনেকগুলো কাব্যকে গদ্য পর্যায় বা গদ্য কাব্য পর্যায় বলা হয়। এই সাল হচ্ছে 1930 থেকে 1937 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই 7 বছরের মধ্যে কবির যে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় সেগুলো পুনশ্চ পর্যায় বা অন্তরাগ পর্যায় বলা হয়। এখানে অনেক কাব্যগ্রন্থ আছে, 10টার মতো কাব্যগ্রন্থ এখানে আছে। তো ফার্স্ট পুনশ্চ পর্যায়ের পরীক্ষা আছে, ফার্স্ট কাব্য কোনটা? সেটা হচ্ছে বনবাণী। সালগুলো ফলো করবেন আর বানানগুলো ফলো করবেন, সবগুলো কিন্তু মূর্ধন্য আছে। এই সাল হচ্ছে 1921 খ্রিস্টাব্দ বা আশ্বিন 1338 বঙ্গাব্দ। আপনারা যেখানে কোচিং করতে যান বা কিছু করতে যান, গ্যারান্টি দিচ্ছে এরকম তথ্য আমাকে কেউ দিতে পারবে না। হয় যে ওই সালগুলো আমি সাজিয়ে দিচ্ছি বা পুরো মাস ধরে সাজিয়ে দিচ্ছি। এরপর 2 নম্বর আছে পরিশেষ। পরিশেষ সাল হচ্ছে 1932 খ্রিস্টাব্দ বা ভাদ্র 1339 বঙ্গাব্দ। 3 নম্বর আসছি পুনশ্চ। তো পুনশ্চ কাব্যগ্রন্থ 3 নম্বর হচ্ছে পুনশ্চ পর্যায়ে 3 নম্বর হচ্ছে পুনশ্চ কাব্যগ্রন্থ। সাল হচ্ছে 1932 বা আশ্বিন 1339 বঙ্গাব্দ। এর আমি ব্লগেও দিয়েছিলাম, সেখানে কিছুটা একটু সাল ভুল থাকতে পারে, আর এখানে সব সাল অথেন্টিক দিয়েছি। এখানে এখন ব্লগে আপলোড করিনি, আর করবো না। তার 100 টাকার বিনিময়ে সমগ্র তথ্যটা আপনারা এখানে পেয়ে যাবেন। এটা টেলার দিয়েছি, সমগ্র তথ্য প্রত্যেকটা কাব্যগ্রন্থ বিশ্লেষণ মানে আমাদের ওয়েবসাইটে বা ব্লগে আপনাকে 100 টাকাতে পারচেস করতে হবে। 4 নম্বর হচ্ছে বিচিত্রতা কাব্যগ্রন্থ। এর সাল হচ্ছে 1933 খ্রিস্টাব্দ বা শ্রাবণ 1324 বঙ্গাব্দ। 5 নম্বর হচ্ছে শেষ সপ্তক। শেষ সপ্তক কাব্যগ্রন্থ। এর সাল হচ্ছে 1935 খ্রিস্টাব্দ বা 25শে বৈশাখ 1342 বঙ্গাব্দ। 6 নম্বর হচ্ছে গীতিকা। গীতিকার সাল হচ্ছে 1935 খ্রিস্টাব্দ বা ভাদ্র 1342 বঙ্গাব্দ। তারপর হচ্ছে পত্রপুট। পত্রপুটের সাল হচ্ছে 1936 খ্রিস্টাব্দ বা 25শে বৈশাখ 1343 বঙ্গাব্দ। দেখুন কিন্তু 35-36 আগে বৈশাখ, তারপর ভাদ্র, আবার 36 আবার বৈশাখ। এটা হচ্ছে ডিটেলস। পদ্মবর হচ্ছে সাজানো আছে, যেটা অন্যান্য বইতে ভুল থাকে। তারপর হচ্ছে শ্যামলী কাব্যগ্রন্থ। শ্যামলী কাব্যগ্রন্থের সাল হচ্ছে 1936 খ্রিস্টাব্দ বা ভাদ্র 1343 বঙ্গাব্দ। তারপর হচ্ছে হাফছাড়া, যেটি তিনি রাজশেখর বসু উত্তর করেছিলেন। হাফছাড়া সাল হচ্ছে 1937 খ্রিস্টাব্দ বা মাঘ 1343 বঙ্গাব্দ। তারপর হচ্ছে ছড়ার ছবি, ঠিক ছড়া জাতীয় গ্রন্থ এটাকে বলা হয়, কাব্যগ্রন্থ বলতে পারি। ছড়ার ছবি সাল হচ্ছে 1937 খ্রিস্টাব্দ বা আশ্বিন 1344 বঙ্গাব্দ। তার মানে পুনশ্চ পর্যায়ে শেষ হচ্ছে ছড়ার ছবি। এরপর লাস্ট 8 নম্বর পর্যায়, এটা আমাদের শেষ পর্যায়। এখানে বুঝতেই পারছেন অনেক কিছু হতে চলেছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন।
এর মাঝে আমি বলে দিই, আমি দুটি বইতে সেগুলো নিয়েছি। একটা হচ্ছে রবীন্দ্র গ্রন্থ পরিচয় গজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যেটা আর পাওয়া যায় না, ঠিক আছে, ওটা প্রিন্ট আউট করতে হয়, ওটা পাওয়া যায় না এই বইটা। আর একটা হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায় রবিজীবনী 4 নম্বর খণ্ডে সাল আছে, 4 নম্বর খণ্ডে কিছুটা সাল নিয়েছি, তবে আমার গুরুদেব হচ্ছে গজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কারণ সবের ক্ষেত্রে সাল আমি এখানে পাই, এটা হচ্ছে অথেন্টিক সাল, ঠিক আছে। আর আমাদের কোচিং চলছে, এই নতুন ভর্তি হচ্ছে, যারা যোগাযোগ করতে চান আমাদের 6290377134 নাম্বারে কল করে যোগাযোগ করবেন, বা 8768830230, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যোগাযোগ করবেন, ঠিক আছে। এখানে সমস্ত রকম যারা মধ্যযুগের নোটস অনেক হয়তো পাননি, বা বইটা বয়সে দেরি আছে কিনা, তারা যদি এক্ষুনি পড়তে চান, 3-4 মাসের মধ্যে 5 মাসের মধ্যে কোর্স কমপ্লিট করতে চান, এই নাম্বারে ফোন করবেন, এই নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করে আমাদের সব মধ্যযুগের নোটস ক্লাসে লিখে দেওয়া হবে। মধ্যযুগের বইটা অপেক্ষায় না থেকে যারা পড়তে চান, অনুবাদন সময় নিতে চান, আমার নোট বিক্রি করি না, সব এই নাম্বার যোগাযোগ করে আপনারা ক্লাস করবেন, প্রতিদিন নোট প্রতিদিন দিয়ে দেওয়া হবে। আর ব্যাকরণ এখানে অন্য একটা শেয়ার করাচ্ছে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন ব্যাকরণটা, ঠিক আছে। বাকি সবটা আমি দায়িত্ব নিচ্ছি, সবের মানে আমরা করে দেবো, ঠিক আছে। নতুন ব্যাচ ভর্তি হচ্ছে, সবাই যোগাযোগ করতে পারেন। লাস্ট হচ্ছে 8 নম্বর কাব্যগ্রন্থ, 8 নম্বর পর্যায়ে, এটা হচ্ছে অন্তিম, বা কেউ বলে অন্ত, অন্ত মানে বুঝতে পেরেছেন, বা শেষ, বা গোধূলি পর্যায়। শেষটাকে বলে গোধূলি পর্যায়, এটা অনেকে মনে রাখবেন। গোধূলি পর্যায় কোনটা বলে? অন্তিম বা অন্ত বা শেষ পর্যায়। এর সাল হচ্ছে 1938 থেকে 1941 খ্রিস্টাব্দ পর্যন্ত, ঠিক আছে। এই 4 বছরের মধ্যে তার যে কাব্যগ্রন্থগুলি প্রকাশিত হয়েছে সেগুলোকে অন্তিম বা অন্ত বা শেষ পর্যায়ে বলা হয়, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 10টা কাব্যগ্রন্থ আছে, তাই অন্তিম বা গোধূলি পর্যায়ের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে প্রান্তিক। প্রান্তিকের সাল হচ্ছে 1938 খ্রিস্টাব্দ বা পৌষ 1344 বঙ্গাব্দ। 2 নম্বর হচ্ছে সেযুতি। সেযুতির সাল হচ্ছে 1938 খ্রিস্টাব্দ বা ভাদ্র 1345 বঙ্গাব্দ। 3 নম্বর হচ্ছে প্রভাসিনী, বানানটি ফলো করবেন। প্রভাসিনীর সাল হচ্ছে 1939 খ্রিস্টাব্দ বা পৌষ 1345 বঙ্গাব্দ। অনেকে হয়তো কমেন্ট করবেন যে স্যার আপনি হয়তো প্রথম কবিতা বা প্রথম শেষ কবিতা এগুলো বলেননি কেন। আমি কালকে একটা আমার ব্লগে আপলোড করেছি, দেখতে পাবেন, ওখানে প্রথম কবিতা, শেষ কবিতা, প্রথম শেষ কাব্যগ্রন্থ, প্রবন্ধ, নাটক, সব প্রবন্ধ গ্রন্থ, প্রথম শেষ মানে সম্পাদিত পত্রিকা, সমালোচনা কোনটা, সব আমি ওখানে দিয়েছি, তো সবাই ব্লগে পেয়ে যাবেন, ঠিক আছে। সমগ্র দিয়েছি, তাই প্রথম কবিতা শেষ কবিতা দিলাম না। তো অনেকে দেখছি ফেসবুকে ভুল তথ্য দিচ্ছে বিভিন্ন স্যার, তোদের তথ্য আমি ফলো করতে পারেন, ও যা আসে না, কিন্তু আশা করি তথ্যগুলো ফলো করবেন, এটা সব অথেন্টিক আছে, ঠিক আছে। আমি কোনো পায়ের ছবি ফলো করি না, এটা সবাই জানে। 4 নম্বর হচ্ছে আকাশ প্রদীপ। আকাশ প্রদীপের সাল হচ্ছে 4ই মে 1939 খ্রিস্টাব্দ বা বৈশাখ 1346 বঙ্গাব্দ। তারপর হচ্ছে 5 নম্বর হচ্ছে নবজাতক। নবজাতক নিয়ে একটু ঝামেলা আছে, ফলো বলছি, 1940 খ্রিস্টাব্দ বা বৈশাখ, সবই কিন্তু বেশিটা বৈশাখ 1347 বঙ্গাব্দে প্রকাশিত নবজাতক। তারপর হচ্ছে 6 নম্বর সানাই। সানাই হচ্ছে 1940 খ্রিস্টাব্দ বা আষাঢ় 1347 বঙ্গাব্দ। তারপর হচ্ছে রূপসজ্জায়, সাল হচ্ছে 1940 খ্রিস্টাব্দ বা পৌষ 1344 বঙ্গাব্দ। তারপর হচ্ছে আরব্য। তারপর আমাকে জিজ্ঞাসা করছিলেন যে ইউরোপ প্রবাসী পত্র তো 1881 খ্রিস্টাব্দ, ওটা প্রবন্ধ গ্রন্থ বা গদ্য গ্রন্থ, আর বিবিধ প্রসঙ্গ তো 1883 খ্রিস্টাব্দ, তাহলে বিবিধ প্রসঙ্গের আগে কেন ইউরোপ প্রবাসী পত্র হবে না? তো সেটাও গজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ডিসকাস করেছিলাম, সেটাও বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। সব ক্ষেত্রে বোঝানো যাবে, সবার ডাউট ক্লিয়ার করা যাবে একমাত্র ক্লাসে। বাকি আমরা ফেসবুক যতটা দেওয়া দেবো, কিন্তু সব দিতে পারছি না, কারণ ক্লাসে
রুলস নিয়ম, কারণ কোচিং সেন্টার চালাতে হবে, এই কোচিং সেন্টার সঙ্গে আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর দ্বারকা সাল চলছে 41 খ্রিস্টাব্দ আর ফাল্গুন 1347 বঙ্গাব্দ। কারণ বড় অক্ষর থেকে খুব সমস্যা হয়, সেই জন্য গুগল মিটে আমাদের ক্লাস হয়। আর 30 মিনিটে ব্যাকরণে 30 মিনিটে পাবেন, রেকর্ডিং পেয়ে যাবেন, ঠিক আছে। তো অন্যান্য স্যার ক্লাস করেন। আর পর হচ্ছে জন্মদিনে, তার জীবদ্দশায় প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ জন্মদিনে, এটা সাল হচ্ছে 1941 খ্রিস্টাব্দ বা পয়লা বৈশাখ, আমি বলছি আবার বৈশাখ, পয়লা বৈশাখ 1348 বঙ্গাব্দ। আর লাস্ট হচ্ছে অন্তিম বা অন্তঃপর্যায়ের শেষ কাব্যগ্রন্থ হচ্ছে শেষ লেখা, যার সাল হচ্ছে 1941 খ্রিস্টাব্দ বা ভাদ্র 1348 বঙ্গাব্দ। তার ছেলে শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন যে এই কাব্যগ্রন্থটি পিতা শেষ করে যেতে পারেননি, মানে তার রবীন্দ্রনাথ ঠাকুর এই কাব্যগ্রন্থটি মানে প্রকাশ করার আগেই মারা গেছেন, তার নামকরণ করে দিতে পারেননি, ঠিক আছে। এবার সেই কাব্যগ্রন্থগুলো নামকরণ করে প্রকাশ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, সাহায্য করেছেন, ঠিক আছে। শেষ লেখা যদি বলে জীবদ্দশায় প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ কোনটা, সেটা হচ্ছে জন্মদিনে। আর পরীক্ষা যদি বলে যে তার শেষ প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটা, সেটা হচ্ছে শেষ লেখা। তো পার্থক্য আছে, বুঝতেই পারছেন। এবার বলি, অনেক বই যে স্ফুলিঙ্গ 1945 খ্রিস্টাব্দে প্রকাশিত, স্ফুলিঙ্গে তার কবিতা ছাড়া অনেক কবিতা আছে, সেটাকে কাব্যগ্রন্থ আমরা ঠিক বলতে পারি না। মৃত্যুর পর বেশিরভাগ কবিতা সংগ্রহ প্রকাশিত হয়, যা সঙ্গে সঙ্গে প্রকাশিত হয় সেটাকে আমরা কাব্যগ্রন্থ বলতে পারি। বিভিন্ন জায়গায় কবিতা সংকলন বলতে পারি, কবিতা সংকলন বা কবিতা সংগ্রহ বলতে পারি। তাই কতটা আশা করি বুঝতে পেরেছি যে স্ফুলিঙ্গটা তার কেন কাব্যগ্রন্থ হবে না। তাই জীবদ্দশায় প্রকাশিত শেষ কাব্য জন্মদিনে, আর শেষ লেখা হচ্ছে তার শেষ কাব্যগ্রন্থ, ঠিক আছে। তার নামকরণ কবি করে যেতে পারেননি। আর বাকি সমস্ত ডিটেলস আমি আমার মানে কোচিং সেন্টারে দিয়ে দেবো। আর যারা মানে পুরো সমগ্র পেজ যান, আমি আমার অ্যাপসে বা ওয়েবসাইটে আপলোড করে দেবো। চার্জ হচ্ছে 100 টাকা। আপনারা সবাই এটা দিয়ে পারচেস করে নেবে, কাউকে পিডিএফ দেওয়া হবে না, শুধুমাত্র আমার ছাত্রদের পিডিএফ দেওয়া হবে। বাকি এগুলো আপনারা যে খাতা লিখে নেবেন, কাউকে শেয়ার করতে পারবেন না। একটা ডিভাইস থেকে হয় ল্যাপটপ বা ফোন থেকে আমি কানেক্ট করে সব লিখতে পারবেন। বাকি তথ্য কোনো বই ফলো করবেন না, আমি বলে দিচ্ছি বারবার। কারণ এগুলো 10-15টা বই থেকে নিয়েছি, তার মধ্যে বাংলাদেশের বই থেকে নিয়েছি, যেগুলো শিখর বাংলা সাহিত্য, অভিযাত্রী, এসব বই থেকে নেওয়া। হ্যাঁ, তো যাই হোক, অবরোধ বাংলা এসব বই থেকে নেওয়া, প্লাস ভারতীয় অনেক বই, সেই বইগুলোর নামকরণ আর বলছি না, নামকরণ আর করছি না, ঠিক আছে। তো আজকের ক্লাস এখানে কমপ্লিট। আপনার যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করবেন। কারণ এরকম ভালো ভালো ভিডিও আমি এবার বোর্ড ওয়ার্ক করতে পারি, বিভিন্ন সময় বোর্ড ওয়ার্ক অনেক সমস্যা লাগে। তাই সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করবেন, ঠিক আছে। নমস্কার।